প্রতিটা মেয়েই বুক ভরা আশা নিয়ে বাবার বাড়ি ছেড়ে স্বামীর বাড়িতে যায় একটু সুখের আশায়। মন ভরে সংসার করবে, সেই সংসার থেকে সুখ পাবে। এটার আশায় অনেক মেয়ে বাবার বাড়ি অল্প বয়সে ত্যাগ করে চলে যায়। কত কত মেয়েদের 13-14 বছরে বিয়ে হয়ে যায়। আমার বিয়ে হয়েছে 13-14 বছরে না, 18 বছর বয়সে আমি বিয়ে করি। যখন আমি ইন্টারে ভর্তি হই তখন আমার বিয়ে হয়, পারিবারিক ভাবেই আমাদের বিয়েটা হয়। অবশ্য যখন দেখতে আসছিল তখন আমাকেও আমার স্বামীর পছন্দ হয়, আমার স্বামীরও আমাকে পছন্দ হয়। দুজন দুজনকে পছন্দ করেই আমরা মতামত জানাই পরিবারকে যে আমার ছেলে পছন্দ হয়েছে। সেও বলে দিছে যে আমার মেয়ে পছন্দ হয়েছে। এক বুক আশা নিয়ে শ্বশুর বাড়িতে আমি পা রাখি। আমি সেখানে বড় বউ হয়ে আসি। বড় বউ হয়ে এসে আমি সংসারের প্রত্যেকটা দায়িত্ব আমার নিজের কাঁধে নিয়ে নেই। কারণ বড় বউদের অনেক দায়িত্ব থাকে, অনেক কর্তব্য থাকে। আমার স্বামী ছোটখাটো একটা ব্যবসা করতেন ঢাকাতে। আমি থাকতাম আমার শ্বশুর শাশুড়ির সাথে, গ্রামেই থাকতাম। এতে আমার কোনো আফসোস ছিল না। কারণ ওই যে আমি সবসময় চেয়েছি একটু বুক ভরা ভালোবাসা, একটা সুখের সংসার, একটা সুন্দর গোছানো সাজানো একটা সংসার। সেখানে শ্বশুর থাকবে, শাশুড়ি থাকবে, ননদ দেবর থাকবে, আত্মীয় স্বজন থাকবে, স্বামীর অপরন্ত ভালোবাসা থাকবে, পরিবারের প্রত্যেকটা মানুষের বুক ভরা ভালোবাসা আমার জন্য থাকবে। আমি এরকমটা ছোটবেলা থেকেই আশা করে আসছি। কারণ আমার আম্মাকে সবসময় দেখতাম মন প্রাণ উজাড় করে সংসার করতেন। আমি সবসময় আমার মায়ের মতো হতে চেয়েছি, যে সবাইকে আগলে রাখবো, সবাইকে আগলে ধরে বাঁচবো। যদিও আমার মা বড় বউ ছিলেন না, আমার মা ছিলেন মেজ বউ। সংসারের অনেক ঝাই ঝামেলার মধ্যে আমার মা নিত্যদিন চলতেন, কিন্তু তারপরে ঝাই ঝামেলাগুলাকে কখনো বড় করে দেখতেন না। আমার মা সবসময় বলতেন যে শ্বশুরবাড়িতে ঝামেলা হবে, সমস্যা হবে, এটাই স্বাভাবিক। আমার মা সবসময় বলতেন শ্বশুরবাড়ির মানুষ তো নিজের বাড়ির মানুষ না যে আপন হবে। তারা পর পর কখনো আপন হয় না, আর তারা ভুল ধরবে, দোষ ধরবে, এটাই স্বাভাবিক। এটা নিয়ে মন খারাপ করার, ঝামেলা করার, ঝগড়া করার এগুলার কোনো মানে হয় না। ছোটবেলা থেকে আমার এই অভিযোগগুলা খুব নর্মাল ভাবে আম্মা মেনে নিতেন দেখে আসছি। আমারও এরকম স্বপ্ন ছিল যে আমি ঠিক আমার মায়ের মতো সংসারী হব, যেখানে সংসারে ঝামেলা থাকবে, কষ্ট থাকবে, দুঃখ থাকবে, ঝগড়া থাকবে, কিন্তু আমি কখনো সেগুলো বড় করে দেখবো না। এমনটা আমি সবসময় নিজের মনের মধ্যে লালন করেই আমি এ পর্যন্ত এসেছি। আমি শ্বশুর বাড়িতে যখন আসি তখন আমি বুঝতে পারি যে আমার শ্বশুর একটু রাগী মানুষ। তবে আমার শাশুড়ি এই সুযোগটা সবসময় কাজে লাগাতেন। আমি এসেই টের পেয়ে যাই। আমি যেদিন এই বাড়িতে আসি সেদিন আমার শাশুড়ি আমাকে হাসতে হাসতেই বলেছিলেন, বাড়ির বড় বউ হয়ে এসেছো, কোনো অন্যায় করা যাবে না, অপরাধ করা যাবে না, সবাইকে আগলে ধরে লালন পালন করতে হবে। তোমার শ্বশুর অনেক রাগী মানুষ, যখন তখন ভুল করলেই কিন্তু শাসন করে ফেলবে। এটা নিয়ে ঝামেলা করতে পারবা না, আমার ছেলের কাছে কোনো অভিযোগ করতে পারবা না। আমি বিষয়টা একটু সহজভাবে নিলেও আমার কাছে মনে হয়েছে যে বারবার যখন আমার শ্বশুরের রাগী মানুষ, আমার শ্বশুর এই সমস্যা ওই সমস্যা আমাকে বলছে, তার মানে আমাকে অনেক বেশি সচেতন করা হচ্ছে। আমার কাছে মনে হয়েছে যে আমার শ্বশুরের থেকে আমার শাশুড়ি কি আসলেই বেশি রাগী নয়। কারণ আমি আসার সাথে সাথেই যখন আমার শাশুড়ি আমার শ্বশুরকে নিয়ে এত এত অভিযোগ আমাকে সচেতন করে দিল, তার মানে আমার আমার শাশুড়িকে নিয়েই ভয়টা শুরু হলো। যাক, ভালোই ভালোই আমাদের নতুন নতুন বিয়ে, নতুন নতুন সংসার, আমি সবাইকে নিয়েই হাসি খুশি আনন্দ করতে শুরু করলাম। আমার কাছে সবকিছুকেই খুব ইজি মনে হলো। আমার শাশুড়ি আমাকে প্রথম দিন থেকে সংসারের অনেক কিছু বুঝিয়ে দিলেন। আবার সাথে সাথে এটাও বুঝিয়ে দিলেন যে তুমি এই বাড়ির প্রথম বউ, নতুন বউ। তোমাকে তোমার বাবার বাড়ি থেকে, আত্মীয় স্বজনের কাছ থেকে এনে এনে সংসার সাজাতে হবে। এই জিনিসগুলো আমাকে একটু একটু করে কষ্ট দিতে লাগলো। আমি নতুন অবস্থায় আমার মাকে সবকিছু জানালাম যে আমার শাশুড়ি আমাকে এভাবে এভাবে বলছে, বাপের বাড়ি থেকে এটা আনতে হবে, ওইটা আনতে হবে, কিংবা আত্মীয় স্বজনের কাছ থেকে এটা চেয়ে আনতে হবে। আত্মীয় স্বজন বলতে মামার বাড়ি, যে হাসতে হাসতেই বলে মামা শ্বশুররা তো আজকাল অনেক কিছুই দিয়ে দেয়, কিংবা খালাই শ্বশুররা তো, খালাই শাশুড়ি কিংবা মামি শাশুড়ি, ওরা তো সম্মানের সহিত অনেক কিছুই উপহার হিসেবে দিতে পারে। এগুলা যখন বলছেন, কারণ আমাদের বিয়েটা যখন হয়েছে তখন আমাদের আত্মীয় স্বজন যে যা পেরেছে টাকা পয়সা দিয়েই আমার পরিবারকে সহযোগিতা করেছে। আমাকে কিংবা আমার স্বামীকে আলাদা করে টাকা পয়সা কিংবা স্বর্ণ গয়না কোনো কিছুই দেওয়া হয়নি। আমার পরিবার থেকে যতটুকু ওনাদের সামর্থ্য হয়েছে ততটুকুই জিনিসপত্র আমার ব্যবহারের জন্য দিয়েছে। আমি বুঝতে পারলাম যে আমার শাশুড়ি এতে অসন্তুষ্ট। আমার শাশুড়ি হয়তো বা বড় ছেলে হিসেবে তার চেয়ে বেশি কিছু চেয়েছে কিংবা ভালো কিছু চেয়েছে।
আমার কিছু করার ছিল না, কারণ আমার বাবার সামর্থ্য অনুযায়ী আমাকে বিয়ে দিয়েছেন। আর আমার বাবার যতটুকু সামর্থ্য ঠিক ততটুকুই ছেলে দেখিয়ে বিয়ে দিয়েছেন। আমার বাবার যদি সাম্রাজ্য অনেক বড় হতো তাহলে অনেক বড় সাম্রাজ্যের বউ হয়েই আমি আসতাম। আমার বাবা মধ্যবিত্ত ছিল, আমাকে মধ্যবিত্ত ছেলে দেখিয়ে বিয়ে দেওয়া হয়েছে, এতে আমার কোনো আফসোস ছিল না। আমি খুব সন্তুষ্ট ছিলাম। কিন্তু দিন দিন আমার শাশুড়ির মনে হয় যে চাহিদার ধরনটা একটু ব্যতিক্রম। একদিন কথার চলে আমি বলে ফেলেছি, মা আপনার ছেলেকে কি বিয়ে করিয়েছেন শ্বশুরবাড়ি থেকে কিছু পাবে সেই আশায়? এটার সাথে সাথেই আমার শাশুড়ি আমার সাথে খুব খারাপ একটা আচরণ করলো। আমার শ্বশুর যখন ঘরে আসলো তখন সবকিছু আমার শ্বশুরের কাছে নালিশ দিল। এই জিনিসটা শুনে আমি রুমের মধ্যেই কান্নাকাটি শুরু করে দিলাম। আমি যখন রুম থেকে শুনতে পেলাম আমার শ্বশুর অগাধ্যভাবে বকাবকি করছে আমাকে, তখন আমি কাঁদতে কাঁদতে আমার মাকে ফোন করলাম। আমার মাকে সবকিছুই আমি বললাম যে আমার শ্বশুর আমাকে কি কি ভাষা উল্লেখ করে আমাকে বকা দিয়েছে। আমার মা তখন বললেন যে, মারে শ্বশুরবাড়িতে অনেক কিছু সহ্য করতে হয়, এটাও সহ্য করতে হবে। আমরা আমাদের সাধ্য মতোই তোকে দেবো, তুই চিন্তা করিস না, সবার সাথে হাসি খুশি সংসার কর। আমি যখন আমার শাশুড়িকে বললাম যে সময় হলে আমার মা সবকিছুই দিবে বলেছে, তখন আমার শাশুড়ি এটা নিয়েও আমার সাথে ঝামেলা করলো যে যেমন মা তেমন মেয়ে। নিশ্চয়ই তোমার মা তোমাকে এইসব বুদ্ধি পরামর্শ শিখিয়ে দেয়, যার কারণে তুমি মুখে মুখে আমার সাথে ঝগড়া করলে। এই জিনিসটা আমাকে আরো বেশি খারাপ লাগলো যে আমার মা কেন আমাকে শিখিয়ে দিবে। কিছুর থেকে কিছু হলেই আমার মাকে টেনে আনা হয়, আমার মাকে গালমন্দ করা হয়, আমার মাকে বকা দেওয়া হয়। আমি আমার হাজবেন্ডকে সবকিছু জানালাম, কারণ সে যেহেতু ঢাকায় থাকে, সবসময় বাড়িতে থাকে না। সে আমাকে শুধু এতটুকুই সান্ত্বনা হিসেবে বলে, ভালো লাগলে সংসার করো, না হলে চলে যাও। আমি আমার মা বাবার সাথে ঝগড়া করতে পারবো না, আমার মা বাবাকে কিছু বলতে পারবো না। তুমি সেদিনই অভিযোগ তুলবা যেদিন আমি আমার শ্বশুর বাড়ি থেকে কোনো কিছু চাইবো। যেখানে আমি আমার শ্বশুর বাড়ি থেকে কোনো কিছুই চাচ্ছি না, সেখানে আমার মা বাবা কি চাইলো কি বললো সেটা আমার কাছে কখনোই বিচার দিবা না, কিংবা আমি কোনো নালিশ শুনতে চাই না। এই জিনিসটা আমার আরো বেশি খারাপ লাগলো, কারণ আমি চেয়েছি আমার শাশুড়িকে একটু বোঝাক আমার হাজবেন্ড। হয়তোবা তার ছেলে তাকে বোঝালে সে যে কঠিন জিনিসটা আমার সাথে বুঝতে চাইছে না সেটা হয়তোবা খুব সহজেই বুঝে নেবে। কিন্তু আমার স্বামী আমাকে উল্টা হুমকি দিল যে সংসার করতে ইচ্ছা হলে চুপচাপ সংসার করতে হবে, কারো অভিযোগ আমি শুনতে নারাজ। প্রায় আমাদের সাথে এই ঝামেলাটা হয়, সংসার জীবনে 4 বছর পার করলাম। আমার একটা ছেলে সন্তান আছে, কিন্তু আমার শাশুড়ির অভিযোগের মাত্রা যেন দিন দিন বেড়েই চলেছে। আমার স্বামীকে যখনই আমি বলি আমার বাবার সামর্থ্য অনুযায়ী তোমাদেরকে জামা কাপড় ঈদে পাঠায়, চিনি সেমাই পাঠায়, সেটা কি করে সস্তা হয়ে যায়? নিশ্চয়ই আমার জন্য আমার বাবার জন্য আলাদা কোনো কোম্পানি, আলাদা কোনো ফ্যাক্টরি হয় নাই যে সেখান থেকে শুধুমাত্র সস্তা কাপড় চোপড়গুলো তোমাদেরকে কিনে পাঠায়, কিংবা তোমাদেরকে খাবারগুলো সস্তা করে পাঠায়, কিংবা আমার মা যখনই রান্না করে দেয় সেই খাবারে নাকি তেল মশলা কম হয়, হলুদ মরিচ কম হয়। এই জিনিসগুলো কার ভালো লাগবে? একটু বলতে পারো, তুমি কি এগুলার কোনো সমাধানেই খুঁজে পাও না? সে শুধু একটাই বলে, দেখো পরের বাড়িতে অনেক কথাই শুনতে হয়, কিন্তু সংসারটা মুখ বুজে করতে হয়। যত ধৈর্য ধরবা ততই সুখ পাবা। আমি তো তোমার সাথে অশান্তি করছি না, আমি তো কখনো খাবারের অভিযোগ করি না কিংবা পোশাক আশাকের অভিযোগ করি না। আমি জানি তোমার বাবা সামর্থ্য অনুযায়ী আমাদেরকে দিচ্ছে, কিন্তু তোমাকে এগুলো মেনে নিতে হবে। আমার মা বাবা যতদিন আছে হয়তো ওনারা এরকমই করবে, এরকমটাই বলবে, কিন্তু আমি কখনোই চাই না আমার মা বাবার সাথে আমার ঝগড়া হোক। এই কথাগুলো বলতে গেলে হয়তো বা আমার মা রাগ করবেন কিংবা বাবা রাগ করবেন। তোমাকে আমার মা বাবা যত অত্যাচারই করে তুমি আমার দিকে তাকিয়ে, সন্তানের দিকে তাকিয়ে মুখ বুজে সহ্য করে যেতে হবে। আমি সবই বুঝলাম, আমি সব সহ্য করে যেতে রাজি আছি, কিন্তু যখনই আমার মা বাবাকে তুলে উল্টাপাল্টা কথা বলা হয় যে আমি আমার মায়ের মতো হয়েছি, কিংবা আমার মা ইচ্ছা করেই হয়তো বা খারাপ খারাপ জিনিসগুলো আমার শ্বশুর বাড়িতে পাঠায়, তখন আমি অনেক কষ্ট পাই। কারণ আমি তো জানি আমার মা বাবার সামর্থ্য অনুযায়ী আমার শ্বশুর বাড়িতে পাঠায়। আমি ওনাদের মেয়ে, নিশ্চয়ই ওনারা চাইবে না যে ওনারা ওনাদের সামর্থ্য থেকে কম দিয়ে আমাকে কথা শোনাবে, আমাকে কষ্ট দিবে, আমাকে গালমন্দ শোনাবে। আমি জানি আমার শ্বশুরের থেকেও আমার শাশুড়ি ভয়ঙ্কর একজন মানুষ। কারণ আমার শ্বশুরকে যখন সংসারের এই ধরনের ছোট ছোট বিষয়গুলো আমার শাশুড়ি জানায়, হয়তো না জানিয়েও থাকতে পারতো, আমার শাশুড়ি জানায় বলেই আমার শ্বশুর শুনতে পায় এবং আমার সাথে খারাপ ব্যবহার করে, আমাকে বকা দেয়, গালমন্দ করে। বিশ্বাস করুন, পৃথিবীর সব কিছু সহ্য করা যায়, শ্বশুরের মুখ থেকে গালমন্দ সহ্য করা যায় না। শাশুড়ির মুখ থেকে এমন কথা শোনা কোনো মেয়েই মেনে নিতে পারে না যে ইচ্ছা করেই হয়তো বা সস্তা জিনিসগুলো আমাদের বাড়িতে পাঠায়, কিংবা মায়ের মতো হয়েছে। এই জিনিসগুলো অনেক কষ্টদায়ক। আমার মতো পরিস্থিতিতে যারা পড়েছেন আমি শিওর তারাই শুধু বলতে পারবেন যে এটা কতটা কষ্টের।
চাঁদপুর মতলবের শেলিনা আক্তার নামে একটা আপু এই গল্পটা পাঠিয়েছেন। সবচেয়ে মজার বিষয় হলো চাঁদপুর কিন্তু আমার বাড়ি। আমার এলাকার কোনো গল্প পড়তে গেলে আমার ভীষণ ভালো লাগে। আপু একটা কথা বলি যে আপনার হাজবেন্ড খুব মহৎ মানুষ। যার স্বামী বলো তার দুনিয়াতে সব খারাপ হলেও কোনো প্রবলেম নাই। শ্বশুর শাশুড়ি একটু ব্যতিক্রম হয় আপু, ধৈর্য ধরে যেতে হবে। আপনি যখন শাশুড়ি হবেন তখনই আপনার চিন্তা ভাবনাগুলো একেবারে শাশুড়িদের মতো হয়ে যাবে। বিশ্বাস করুন, সংসার জীবনে স্বামী ভালো হলে আর কিচ্ছু চাই না। দোয়া রইলো আপনাকে আমার